ওরা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চুপ করে রইল। ওরা বলতে চাইলেও তার উপায় নেই। তার মুখের উপর জোরালো স্কচটেপ। সাবের আবারও হাসি হাসি গলায় বলল, আমি লুবিনা সুইটার, তোমাকে পেয়েছি এটাই অনেক। টাকা পয়সা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। পরে ভেবে দেখলাম নতুন একটা জায়গায় যাচ্ছি, নতুন করে সংসার পাতবো, টাকা পয়সা তো লাগবে, তাই নিলাম। ভালো করে চেনে সুইটার। ঘৃণায় ওরার অন্তরাত্মা কেঁপে উঠছে। ঘৃণাটা সাবেরের উপর নয়, নওশিনের উপরে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে? একে তো ওরাকে কিডন্যাপ করানোর প্ল্যান করেছে, তার উপর আবার তাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবেরকে টাকা দিয়েছে। সে কি ভেবেছে ওরা আরশাদের জীবন থেকে চলে গেলে আরশাদ সব ভুলিয়ে তাকে আপন করে নিবে? সাবের ব্যস্ত পায়ে এগিয়ে এসে বলল, এবার আমাদের বের হতে হবে, বুঝলে? ওরা তোমাকে বেঁধে রেখেছে বলে খুব কষ্ট হচ্ছে, তাই না? চিন্তা করো না, এই শেষ। জীবনে আর কোনোদিন তোমাকে কষ্ট পেতে দিব না আমি। কথাগুলো বলতে বলতে সাবের ব্যস্ত পায়ে এগিয়ে এসে বলল। কথাগুলো বলতে বলতে সাবের অরার পায়ের বাঁধন খুলে ফেলল। অরার এক মুহূর্ত অপেক্ষা করল না, তড়িৎ গতিতে তার হাই হিল দিয়ে সজোরে সাবেরের এমন একটা জায়গায় লাথি মারল যেখানে আঘাত পেলে পুরুষের পুরো দুনিয়া ঘুরে যায়। সাবের ঝড়ের বেগে ছিটকে মেঝেতে গড়িয়ে পড়ল। ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, তোর এত বড় সাহস! একবার এখান থেকে চলে যাই, দেখিস তোর কি অবস্থা করি আমি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সাবের ঘরের বাইরে চলে গেল। ওরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, কিছুটা সময় এখানে নষ্ট হবে। এর ফাঁকে পুলিশও এগিয়ে আসবে তাদের কাছাকাছি। ওরা মনে মনে প্রার্থনা করছে সাবের যেন তার লক্ষ্যে সফল না হয়, কিছুতেই যেন তাকে নিয়ে দূরে কোথাও যেতে সক্ষম না হয়। নওশিনের কাছ থেকে আজ সকালে যে লোকটা টাকা নিয়ে এসেছে তার নাম হাসুমিয়া। হাসুমিয়া নওশিনের বাড়ির বিশ্বস্ত কেয়ারটেকার। এখান থেকে বর্ডার পর্যন্ত পৌঁছানো বড় ভেজালের কাজ। দুই একবার নৌকা বদল করতে হবে, বাসে উঠে আবারও নৌকায় কিছু পথ যেতে হবে। এত সব ভেজালের কাজ সাবের একা পারবে না বলে হাসুকে পাঠিয়ে দিয়েছে নওশিন। সাবেরকে ব্যথায় কাতরাতে দেখে হাসু মুখ টিপে টিপে হাসছে। সাবের আহত গলায় বলল, আপনি হাসছেন হাসু? হাসু হাসতে হাসতেই বলল, হাসমু না। তুমি মিয়া একটা মায়া মানুষের কাছে লাথি খাইলা, তাও আবার যে মাইয়ার হাত পা বান্ধা। সাবের গম্ভীর গলায় বলল, ওরা অন্য মেয়েদের মতো না, এই মেয়ে ডেঞ্জারাস। মায়া মানুষ মানেই ডেঞ্জারাস। আমাগো নওশিন ম্যাডাম কম ডেঞ্জারাস নাকি? দেখলা না কেমনে স্বামীর 2 নাম্বার বউরে সরাইয়া দিছে। সাবের চুপ করে রইল। হাসু কি যেন ভেবে হালকা গলায় বলল, তয় পুরুষ মানুষ যখন ডেঞ্জারাস হয় তখন তার সামনে ডেঞ্জারাস মাইয়া মানুষ ফিকা পইরা যায়। বুঝলাম না। আরশাদ স্যারের কথা বলতেছি আর কি। বাপরে বাপ, কি রাগ তার! একবার রাইগা গেলে চোখ দিয়া মানুষকে শেষ কইরা দেয়। সাবেরের মনে কিছুটা হলেও ভয় ঢুকে গেল, যদি সত্যি সত্যি আরশাদের হাতে ধরা পড়ে যায় সে। না না, এসব কি ভাবছে সে? ধরা পড়তে যাবে কেন? হাসু শুকনো গলায় বলল, তোমারে একটা বুদ্ধি দিব। কি বুদ্ধি? আমার বুদ্ধি মানতেই হইব, এমন কোনো কথা নাই। তারপরেও বুদ্ধিটা দিয়া রাখলাম। কি বুদ্ধি বলবেন তো? হাসু নিচু গলায় বলল, এইখানে গাপটি মাইরা বইসা থাকো, বর্ডারের ধারে কাছে যাওয়ার চেষ্টা কইরোড়া। সাবের হতবাক হয়ে বলল, কি বলছেন এসব? ঠিকই বলতেছি। এইখানে ধরা পড়লে বলতে পারবা নওশিন ম্যাডাম জোর কইরা তোমারে দিয়া কিডন্যাপ করাইছে, তোমার কোনো দোষ নাই। এইভাবে বাঁচলেও বাঁচতে পারো, তয় দূরে গিয়া ধরা পড়লে তুমি শেষ। কি যে বলেন হাসু ভাই, ধরা পড়বো না? টিভি টিভি কিছু তো দেখো না মিয়া, প্রায় 50 জন পুলিশ এই জঙ্গলে ঘুরঘুর করতেছে। সাবের ঢোক গিলে বলল। সাবের জোর গলায় বলল, বলেন কি? তাহলে তো আমাদের এখনই বের হতে হবে। আমার বুদ্ধিটা শুনবা না তাইলে? না হাসু ভাই, আমি জীবনের ঝুঁকি নিয়ে এই প্ল্যানে রাজি হয়েছি ওরাকে পাওয়া বলে। এত কষ্ট করে শেষমেশ ওকে অন্য কারো হতে দিব না আমি। নিশ্চুপ ভঙ্গিতে ড্রাইভ করছে আরশাদ। তার ডান হাত স্টিয়ারিং হুইলে আর বাম হাতে জ্বলন্ত সিগারেট। এটা যে আজকের কততম সিগারেট তার হিসাব সে হারিয়ে ফেলেছে। চেতনা আর স্বাভাবিকভাবে কাজ করছে না, মস্তিষ্কে শুধুমাত্র একটাই লক্ষ্য ভর করছে, অরাকে খুঁজে পাবার লক্ষ্য। আরশাদের গাড়িকে অনুসরণ করছে পুলিশের একটা জিপ। বাকি পুলিশ সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে জঙ্গলে। আরশাদের গাড়ির ড্রাইভিং সিটে চিন্তিত ভঙ্গিতে বসে আছেন ওসি হানিফ। যদিও এই অভিযানে তার আসবার কোনো প্রয়োজন ছিল না, রিয়াজি সাহেব নিজে এই কেসের উপর নজর রাখছেন বলে এসেছেন। ওপরের মহলে সুনজরে থাকতে কার না ভালো লাগে, তবে আরশাদের হাবভাব তার কাছে মোটেও ভালো ঠেকছে না। সেই তখন থেকে মুখে কুলু পেটে ড্রাইভ করে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেন যাচ্ছে একবারের জন্য বলছে না। ওসি সাহেব সাহস করে মুখ খুললেন। আরশাদ ভাই, আমরা যাচ্ছি। আরশাদ প্রশ্নটার জবাব না দিয়ে বলল, একটা অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি কর, আপনাদের কাজ অনেকটা এগিয়ে থাকবে। ওসি সাহেব কিছু না বুঝে বলে উঠলেন, অ্যারেস্ট ওয়ারেন্ট কার নামে?
আরশাদ থমথমে গলায় বলল। নৌসিন হোক। হকচকিয়ে গেলেন ওসি। নওশিন যে আরশাদের প্রাক্তন স্ত্রী এটা দেশের সকলেরই জানা। তবে আরশাদ কেন তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করতে বলছে? এই কেসের সঙ্গে কি তার কোনো সম্পৃক্ততা রয়েছে? আরশাদ আবারও গম্ভীর গলায় বলল। আপনি জিজ্ঞেস করছিলেন না ওর আর কোনো শত্রু আছে কিনা? এই হলো আমার শত্রু। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? আরশাদ জবাব না দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। শুরু থেকেই জঙ্গলটা তার কাছে পরিচিত বলে মনে হচ্ছিল, কারণ এখানে সে আগেও একবার এসেছিল নওশিনের সঙ্গে। নওশিন ইন্টারনেটে বহু খোঁজাখুঁজি করে এই জঙ্গলে একটা পুরনো কাঠের বাড়ির সন্ধান পেয়েছিল। সে বাড়ি ছিল শেষবারের মতো তাদের একসঙ্গে বেড়াতে আসা। শুরু থেকে আরশাদ নওশিনকে সন্দেহ করছিল। সন্দেহটা এবার আরও পাকাপোক্ত হলো। আরশাদ নিশ্চিত ওই বাড়িতে গেলেই খুঁজে পাওয়া যাবে অরাকে। যত দ্রুত সম্ভব ড্রাইভ করে সেই বাড়িটা খুঁজে পাবার চেষ্টা করছে আরশাদ। পুলিশের অভিযানের কথা সারা দেশে ছড়িয়ে পড়েছে। নওশিন নিশ্চয়ই হাত গুটিয়ে বসে নেই। সাবেরকে দিয়ে অরাকে সরিয়ে ফেলতে উদ্যত হয়েছে। নওশিনের সঙ্গে একটু বেশি ভালো মানুষই করে ফেলেছে আরশাদ। এতকাল তার সকল নোংরামি আড়ালে রেখেছিল যাতে সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারে নওশিন। তবে আর নয়, এবার আরশাদ সত্যি সত্যি নওশিনের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ পরিণত হবে। একবার শুধু খুঁজে পাক অরাকে, নওশিনের জীবনটাই সে ছারখার করে দিবে। অরাকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করলো সাবের। ক্লোরোফর্মের অভাবে এবার আর অজ্ঞান করতে পারল না তাকে। আকাশ ফেটে বৃষ্টি গড়িয়ে পড়ছে ধরণীর বুকে। বৃষ্টিতে ভিজতে অরা চিরকালই ভালোবাসে, তবে আজ যেভাবে ভিজতে হচ্ছে সেটা তার মোটেও সহ্য হচ্ছে না। সাবের জোর করে তার হাত দুটো নিজের মুঠোয় পুড়ে রেখেছে। অরা বারবার নিজের হাতে ছাড়ানোর চেষ্টা করছে, তবে তার শক্তির কাছে হেরে যাচ্ছে। অরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়ছে না। সাবের তার হাত দুটো ধরে সর্বশক্তি প্রয়োগ করে তাকে টেনে নিয়ে যাচ্ছে। অরা গলা ফাটিয়ে চিৎকার করতে চাইছে, তবে সাবের তার মুখে শক্ত করে গামছা বেঁধে রেখেছে। সাবের শক্তি প্রয়োগ করলেও অরার সঙ্গে পেরে উঠছে না। টানাটানির কারণে অরার জামার পেছনের অংশ বেশ অনেকটাই ছিঁড়ে গেল। তীব্র ভয় আঁকড়ে ধরল অরাকে। এবার কি সে সত্যি চিরকালের মতো হারিয়ে যাবে? এই কাঠের বাড়ির ঠিক পেছনে জঙ্গলাবৃত একটা নদী। নদী পার করে ওপারে গিয়ে খানিকক্ষণ হাঁটতে হবে, তারপর আরও একটা নদী পাওয়া যাবে। কোনো মতে টেনে হিচড়ে অরাকে নদীর কাছে নিয়ে এলো সাবের। মেয়েটার হাত বাঁধা মুখ বাঁধা, তবুও এত তেজ কোথা থেকে আসছে কে জানে। নৌকার কাছে এসে অরাকে ছইয়ের ভেতর ফেলে দিল সাবের। আছড়ে পড়ার কারণে অরার কপাল কেটে রক্ত বেয়ে পড়তে লাগলো। ব্যথায় তার কোনো তোয়াক্কা নেই। ভয়ে আর আতঙ্কে সে জমে পাথর হয়ে আছে। হাসুমিয়া নৌকায় উঠতে উঠতে বলল। মাঝি ভাই, জলদি চলো। মাঝি উদাস গলায় বলল। বারিশ থামলে যাই। হাসু ব্যস্ত গলায় বলল। আরে না না না, আমগো সময় নাই, তাড়াতাড়ি চলো। অরার শুকনো গলা আরেকটু শুকিয়ে এলো। এরা তাহলে সত্যি তাকে নিয়ে চলে যাচ্ছে বহুদূর। সে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না। আরশাদও এলো না শেষমেশ তাকে বাঁচাতে। ভালোবাসার মানুষটার উপর আস্থা রেখে তাহলে কি ভুল করলো অরা? তার মাথার কিছুতেই কাজ করছে না। শুধুমাত্র মনে হচ্ছে সে কোনো পণ্য নয়, যে কেউ চাইলেই তাকে কিডন্যাপ করে নিজের করে নিতে পারে না। এই জীবন থাকতে সে কিছুতেই নিজেকে সাবেরের কাছে সঁপে দেবে না। সাবের যদি অরাকে পেতেই চায়, তবে সে যা পাবে তা হলো অরার লাশ। সাবের ও হাসুমিয়া ওদিকে মাঝির সঙ্গে কি যেন কথা বলছে। অরার সামনে আপাতত কেউ নেই। শরীরটা ক্লান্তিতে নুয়ে পড়ছে, তবুও বহু কষ্টে উঠে দাঁড়ালো অরা। ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল নৌকার পাটাতনের দিকে। পাটাতনের উপর দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকালো অরা। তীক্ষ্ণ ও শুলের গতিতে বৃষ্টির ফোঁটা নদীর উপর আছড়ে পড়ছে। যদিও সে সাঁতার জানে, তবু একবার নদীতে পড়ে গেলে নিজেকে বাঁচানোর কোনো প্রকার চেষ্টা করবে না। ডুবে যাবে গহীনে। সাবেরের সঙ্গে দূর দেশে হারিয়ে যাওয়ার থেকে এভাবে হারিয়ে যাওয়া ঢের ভালো। অরা নদীতে ঝাঁপ দিতে যাবে, সেই মুহূর্তে দুটো হাত তার দুই বাহু আঁকড়ে ধরল। সাবের দূর থেকে অরাকে এখানে দেখতে পেয়ে ছুটে এসেছে। আবারও শুরু হলো দুজনার মধ্যকার ধস্তাধস্তি। অরা সাবেরের হাত থেকে মুক্তি পেয়ে নদীতে ঝাঁপ দিতে চাইছে, সাবের চাইছে তাকে ফিরিয়ে আনতে। অরার মুখে গামছা জড়িয়ে থাকার কারণে তার মুখ থেকে কেবল গোঙানির আওয়াজ আসছে। তবে সাবের উঁচুস্বরে চিৎকার করছে, করে করে বলছে। না ওরা, আমি কিছুতেই তোমাকে জাপ দিতে দেব না। না ওরা, আমি কিছুতেই তোমাকে জাপ দিতে দিব না। এই ঘটনা যতক্ষণে ঘটল ততক্ষণে আশাদের গাড়ি এসে থেমেছে কাঠের বাড়ির সামনে। তার পিছু পিছু পুলিশের জিপটাও থামলো। পুলিশ এ বাড়িতেও কারো বন্দী হয়ে থাকার আলামত পেল। সেই সঙ্গে পেল ভেঙে গুড়িয়ে দেওয়া কতগুলো সিম কার্ড। তবে এবারও বাড়িটা জনমানব শূন্য। কোনো মানুষ না দেখে পুলিশ আশাহত হলেও আশা হারাচ্ছে না আরশাদ। তার দৃঢ় বিশ্বাস ঠিকই খুঁজে পাবে অরাকে। জ্যাকেটের পকেট থেকে রাশিয়ান পিস্তলটা বের করে নিল আরশাদ। কেন জানি বারবার মনে হচ্ছে ওরা আশেপাশেই কোথাও আছে। নিজের প্রবল সিক্স সেন্সের প্রতি বিশ্বাস আছে আরশাদের। সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে সে। বাড়িটা থেকে বেরিয়ে এলো আরশাদ। প্রকৃতি ভীষণ তাণ্ডব শুরু করেছে। প্রবল বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া।
মেঘের গর্জনে কোনো কিছু শোনার উপায় নেই। আরশাদ পিস্তলটা হাতে নিয়ে বাড়ির পেছনে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই দূর থেকে অস্পষ্ট একটা চিৎকার ভেসে এলো। না ওরা, আমি কিছুতেই তোমাকে চাপ দিতে দিব না। সে কি ঠিক শুনলো? অরার নামটাই শুনলো নাকি আবারও ছলনা শুরু করেছে? অরা ঝাঁপ দিতে চাইছে কেন? কোথায় ঝাঁপ দেবে? একরাশ প্রশ্নে জর্জরিত হয়ে গেল আরশাদের মস্তিষ্ক। অশান্ত মনটাকে বহু কষ্টে সে চেষ্টা করছে শান্ত রাখার। এই মুহূর্তে ধৈর্যহারা হলে চলবে না। লম্বা শ্বাস নিয়ে আওয়াজটাকে অনুসরণ করে এগিয়ে গেল আরশাদ। সাবের অরাকে টেনে হিঁচড়ে নৌকার ভিতর নিয়ে ফেলার চেষ্টা করছে। তখনই সকলের কানে ভেসে এলো পুলিশের গাড়ির সাইরেন। হাসুমিয়া আতঙ্কিত গলায় বলল, পুলিশ আইসা পড়ছে, তাড়াতাড়ি চলো। সাইরেনটা শুনে ওরা আরো বেশি ব্যস্ত হয়ে পড়লো ঝাঁপ দেওয়ার জন্য। কিছুতেই সে সাবেরের সঙ্গে যাবে না। এদিকে সাবেরের টানাটানির মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। আড়ষ্ট হাতে আঁকড়ে ধরে রেখেছে অরার বাহু। অরা মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না সাবেরের সঙ্গে। আচমকা ভয়ানক একটা শব্দ হলো। মেঘের গর্জন নয়, বজ্রপাত নয়, তার থেকেও ভয়ানক একটা শব্দ। ভয়ে স্তব্ধ হয়ে নৌকায় বসে পড়ল অরা। সাবের আর অরার বাহু আঁকড়ে নেই। প্রচণ্ড ব্যথায় কাতরাতে কাতরাতে সে নৌকার উপর লুটিয়ে পড়ল। কেউ একজন তার পায়ে গুলি করেছে। রক্তে নৌকার আশেপাশ ভিজে গেছে। সাবের নৌকায় লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে চোখের পলকে নদীতে ঝাঁপ দিল মাঝি এবং হাসুমিয়া। সাঁতরে ওপারে পৌঁছে যাওয়াটাই তাদের লক্ষ্য। ভয়ে আতঙ্কে পাথরের মতো জমে আছে ওরা। হঠাৎ সে লক্ষ্য করলো কেউ একজন দ্রুত পায়ে এগিয়ে আসছে নৌকার দিকে। সে কেউ একজনটাই সেই যাকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়েছিল অরার চোখ দুটো। আরশাদ। আরশাদকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অরা। এতটা স্বস্তি বোধ সে জীবনে কখনো করেনি। এতটা সময় সে নিজেকে ধরে রেখেছিল, ভেঙে পড়েনি নিজেকে সামলাবে বলে। তবে এখন আর তার প্রয়োজন নেই। তাকে সামলানোর মানুষটা তো চলেই এসেছে। নদীর তীরবর্তী ঝোপের আড়াল থেকে আরশাদ লক্ষ্য করেছিল কে একজন টেনে হিঁচড়ে একটা মেয়েকে নৌকার ভিতর নেওয়ার চেষ্টা করছে। মেয়েটা যে অরা এটা বুঝতে তার বিন্দুমাত্র সময় লাগেনি। অরাকে নিজ চোখে দেখে যেন প্রাণ ফিরে পায় আরশাদ। তবে সেই সঙ্গে উদ্বেগ আর দুশ্চিন্তাও বাড়তে থাকে তার মাঝে। মাঝি সবে বৈঠা হাতে নিয়েছে নৌকা ছাড়বে বলে। সাবের ছেলেটা আরও জোর করে অরাকে টানছে। এক মুহূর্ত অপচয় না করে আরশাদ গুলি ছুড়ে সাবেরের পা লক্ষ্য করে। নৌকায় উঠে আরশাদ ব্যস্ত ভঙ্গিতে অরার হাতের আর মুখের বাঁধন খুলে দিল। কোমল স্পর্শে অরার গালে হাত রেখে বলল, তুমি ঠিক আছো ওরা? অরা কিছুই বলতে পারল না। দু চোখ বেয়ে অশ্রু ঝরিয়ে লুটিয়ে পড়ল আরশাদের বুকে। এই বুকটাই যেন তার সব থেকে ভরসার আশ্রয়। পৃথিবীতে কারো সাধ্য নেই তাকে এখান থেকে নিয়ে যাওয়ার। আরশাদও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। গত 48 ঘন্টায় যতবার সে শ্বাস নিয়েছে প্রতিবারই মনে হয়েছে ফুসফুসের বড় একটা অংশ অপূর্ণ রয়ে গেছে। এবার আর তা মনে হচ্ছে না। প্রচণ্ড বেগে আরও একটা ঘুষি এসে পড়ল সাবেরের মুখের উপর। অনবরত আঘাতে তার মুখের নকশায় পাল্টে দিয়েছে আরশাদ। গাল ঠোঁট ফেটে অনর্গল রক্ত পড়ছে। সাবের মুক্তির জন্য আর্তনাদ করছে, তবুও আরশাদের মনে সামান্যতম দয়া হচ্ছে না। একের পর এক ঘুষি বসিয়ে যাচ্ছে সাবেরের মুখে। ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে আরশাদ বলল, এই জানোয়ার, তুই জানিস কোথায় হাত দিছিস? কি ভেবেছিলি আমি বেঁচে থাকতে আমার বউকে নিয়ে পালিয়ে যাবি? আবারও সজোরে কতগুলো ঘুষি এসে পড়ল সাবেরের মুখে। সাবের অসহায় ভঙ্গিতে কাতরাতে কাতরাতে বলল, আমার কোনো দোষ নেই স্যার, বিশ্বাস করুন। ও নৌসিন আমাকে দিয়ে জোর করে ওরাকে কিডন্যাপ করিয়েছে। নওশিনের নামটা শুনে বিন্দুমাত্র অবাক হলো না আরশাদ। এই জঙ্গলে পরিচিত কাঠের বাড়ির কথা মনে পড়তেই সে তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল এসবের পেছনে রয়েছে নওশিন। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কেউ একজন জোর করলো আর তুই নাচতে নাচতে কিডন্যাপ করতে চলে এলি? 5 বছরের বাচ্চা তুই। আরশাদ আবারও তাকে আঘাত করতে যাবে, তখনই ওসি হানিফ বাধা দিয়ে বলল, আসাদ ভাই, এবার ওকে ছেড়ে দিলে হয় না? পায়ে গুলি লাগার পর পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল। আরশাদ তার আগেই ভেতরে জমে থাকা সকল রাগের প্রকাশস্বরূপ ঘুষির বর্ষণ শুরু করে দেয় সাবেরের মুখে। আরশাদের রাগ দেখে পুলিশ বাধা দেওয়ার সাহসও পাচ্ছিল না। হাসুমিয়া এবং মাঝি নদীতে ঝাঁপ দিলেও বেশি দূর যেতে পারেনি। পুলিশ সাঁতরে মাঝ নদী থেকে ধরে আনে তাদের। হাসুমিয়াও পুলিশকে জানিয়েছে এক ব্যাগ টাকা দিয়ে নওশিন আজ সকালে তাকে এখানে পাঠিয়েছে। আরশাদ সাবেরকে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনাকে একটা রিকোয়েস্ট করবো ওসি সাহেব? জি অবশ্যই। সাবের যে ধরা পড়ছে এটা খবরটা মিডিয়া জানবে না, মূল হোতা সতর্ক হয়ে যাবে। ওসি সাহেব আশ্বাস দিয়ে বললেন, এটা আপনি না বললেও আমরা জানতাম না। সমস্যা করেছে সাংবাদিকগুলো। এমন সিরিয়াস অভিযানে আমরা কখনো সাংবাদিকদের আশেপাশে অ্যালাউন করি না। তবে এই কেসটা আলাদা, কারণ এই কেসের সঙ্গে আপনি জড়িত। আপনি আমাদের সঙ্গে এই অভিযানে না এলে সাংবাদিকদের এত ভিড় জমতো না। স্যারেরও তড়িঘড়ি করেও রওনা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তো না।
আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল, আর আমি না এলে এই জায়গাটা খুঁজে পেতেন কি করে? ওসি সাহেব চুপ করে রইলেন। আসলেই তো এই জায়গাটা শেষমেশ আরশাদই খুঁজে বের করেছে। পুলিশ ওরাকে খুঁজতে এত দূর অব্দি আসতো না। প্রথম বাড়িটার 5 কিলোমিটার রেডিয়াসের ভেতরেই অভিযান চালাতো, আর রেডিয়াসে এই জায়গা আসে না। আরশাদ তাদের সঙ্গে না এলে তো ওরাকে খুঁজে পাওয়াই সম্ভব হতো না। সাবেরও ওরাকে নিয়ে পালিয়ে যেত বহুদূর। আরশাদ আবারও বলল, যাই হোক, সাংবাদিকরা এখনো এদিকে পৌঁছতে পারেনি। আপনার প্লিজ দ্রুত একে কোথায় নিয়ে যাবেন? যান। জি, দ্বিতীয় অভিযানে কি আপনি আমাদের সঙ্গে যাবেন? দ্বিতীয় অভিযানটি কিসের সেটা আর বুঝিয়ে বলতে হলো না আরশাদকে। আরশাদ দৃঢ় গলায় বলল, অবশ্যই। আরশাদের গাড়ির ব্যাক সিটে গা এলিয়ে দিয়েছে ওরা। তার গায়ের উপরে নিজের জ্যাকেটটা জড়িয়ে দিয়েছে আরশাদ। সাবেরের টানাটানির কারণে তার জামার পেছনের অংশের অনেকখানি ছিঁড়ে গেছে। মোটা জ্যাকেট গায়ে থাকা সত্ত্বেও শীতে থরথর করে কাঁপছে ওরা। এমনিতেই বৃষ্টির পানি তার সহ্য হয় না, তার উপরে আজ এতটা দীর্ঘ সময় বৃষ্টির মাঝে থাকতে হয়েছে। বুকের মাঝে হৃদয়টা অনবরত লাফিয়ে যাচ্ছে। গত 1 ঘন্টায় পরপর কতগুলো ঘটনা ঘটে গেল। সাবের তাকে টেনে হিঁচড়ে নৌকায় এনে ফেলল। অরার বারবার মনে হচ্ছিল এই বুঝি সে চিরতরে হারিয়ে যেতে যাচ্ছে। হাজারো চিন্তার মাঝে ঠিক করে ফেলল এই জীবনটা সে আর রাখবে না। যন্ত্রণাময় জীবনে বহুবার নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছে সে, তবে প্রতিবারই তা ভাবনা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আজকের মতো দৃঢ় সংকল্পভাবে উদ্যোগ নেয়নি সে কোনোদিন। নৌকার পাটাতনে দাঁড়িয়ে যখন সে প্রায় ঝাঁপ দিয়ে ফেলছিল, তখন বারবার শুধু মনে ভেসে উঠেছিল আরশাদের নামটা। মানুষটাকে তো আর বলা হলো না। ভালোবাসি। সে কি অরার দেওয়া জার অফ সিক্রেটস খুলে দেখেছিল? না দেখারই তো কথা। ওই মুহূর্তে কেবল মনে হচ্ছিল সারা জীবন সাবেরের বন্দি হয়ে কাটানোর থেকে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাওয়া ভালো। এত সব ঘটনার ভিড়ে শেষমেশ আগমন হলো আরশাদের। একদম সঠিক সময়ে বিপদের মুখ থেকে বাঁচিয়ে নিল তার ভালোবাসার মানুষটা তাকে। পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলো যেন অরার মস্তিষ্কে বারবার বেজেই চলেছে। ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। গত 48 ঘন্টার প্রায় পুরোটা সময় তাকে বেঁধে রাখা হয়েছিল চেয়ারের সঙ্গে। হাত পা যেন তাই অবশ হয়ে আসছে। ওসি সাহেবের সঙ্গে কথাবার্তা সেরে আরশাদ উঠে বসলো গাড়ির ব্যাক সিটে। অরার দিকে চোখ পড়তেই তার বুকটা ধক করে কেঁপে উঠল। সর্বক্ষণ যে মেয়েটা প্রাণবন্ত হয়ে থাকে, আজ সে কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। চুলগুলো অগোছালো হয়ে ছড়িয়ে আছে, চোখের কাজল অশ্রুর সঙ্গে মিশে যাওয়ায় গালে কালে দাগ বসে গেছে। নৌকায় পড়ে যাওয়ার কারণে কপাল কেটে রক্ত জমাট বেঁধেছে। বেচারি এতটাই ক্লান্ত যে নিঃশ্বাস নেওয়াটাও যেন তার কাছে বিরাট কষ্টকর কোনো কাজ বলে মনে হচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারল না আরশাদ। এক নিমিষে অরাকে টেনে বুকে আগলে ধরল। অরাও বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে পড়ে রইল আরশাদের বুকে। অরাকে শক্ত করে জড়িয়ে ধরে আরশাদ চোখ দুটো বুজে রইল। এই মেয়েটার সঙ্গে থাকতে থাকতে সিক্রেট খেলতে খেলতে হঠাৎ একদিন আরশাদ উপলব্ধি করে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে তাকে। তাকে ক্ষণিকের জন্য হারিয়ে আরশাদ উপলব্ধি করতে পারছে সেই ভালোবাসার প্রখরতা কতটা বেশি। অরার এই ফিরে আসা আরশাদকে শেখালো এই মেয়েটার উপস্থিতি ছাড়া তার চাকচিক্যময় জীবন কতটা অনর্থক। আরশাদ অরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি ঠিক আছো ওরা? অরা তার বুকের মাঝে গুটিসুটি মেরে থেকে হ্যাঁ সূচক মাথা নাড়ল। অনর্থক একটা প্রশ্নের অনর্থক জবাব। আরশাদ জানে অরা মোটেও ঠিক নেই। শারীরিক মানসিক দুভাবে প্রচণ্ড এলোমেলো হয়ে আছে সে, তবুও প্রশ্নটা কেন করলো নিজেও জানে না। আরশাদ যাতে বেশি দুশ্চিন্তা না করে তাই অরাও হ্যাঁ সূচক মাথা নাড়ল। আরশাদ কোমল স্বরে বলল, তাকাও আমার দিকে। অরা ক্লান্ত ভঙ্গিতে আরশাদের বুক থেকে মাথা তুলে তাকালো তার দিকে। আরশাদ অরার গালে হাত রেখে উদ্বিগ্ন স্বরে বলল, তোমার সাথে কি হয়েছে? ও টর্চার করেছে? অরা না সূচক মাথা নাড়ল। কথা বলার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নেই, তবুও বহু কষ্টে বিড়বিড় করে বলল, নওশিন। অরা আর কিছু বলার আগেই আরশাদ বলল, আমি সব জানি ওরা, তোমাকে ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আরশাদ আচমকা তার ঠোঁটের স্পর্শ দিল অরার কপালে। অরা আহ্লাদে মোমবাতির মতো গলে গিয়ে আবারও মাথা রাখলো তার বুকে। আশ্চর্য ব্যাপার, বিয়ের পর আরশাদের এতটা কাছে এসে আসেনি, তার এতটা গভীর স্পর্শ সে পায়নি। অরার তো লজ্জায় নুয়ে পড়ার কথা, লজ্জায় থেকেও বেশি তার সমস্ত শরীরে বিচিত্র এক প্রশান্তি খেলে যাচ্ছে। ঢাকায় ফিরে অরাকে নিয়ে বাড়িতে গেল না আরশাদ, সোজা চলে এলো হসপিটালে। সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে এতটা পথ আসা বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। সাংবাদিকদের কোনো মতে জানতে দেওয়া যাবে না ওরাকে খুঁজে পাওয়া গেছে। তারা এই খবরটা জানা মানেই হলো নওশিনের সতর্ক হয়ে যাওয়া। ডক্টর ইশতিয়াক অত্যন্ত গোপনীয়তার মাঝে হাসপাতালে অরা চিকিৎসা করছেন। এখান থেকে খবরটা ফাঁস হবার কোনো উপায় নেই। অরার হাতে পায়ে বেশ অনেকগুলো চোট লেগেছে। দীর্ঘ সময় হাতে পায়ে লাইলনের দড়িশক্ত বাঁধন থাকা স্থায়ী দাগ বসে গেছে। ক্ষতচিহ্নগুলোতে ড্রেসিং করে দেওয়া হলো।
একে তো মুখের উপর স্কচটেপ, তার উপর জানালাবিহীন ঘরে দীর্ঘ সময় বন্দি থাকার কারণে তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তাই ডক্টর কয়েক ঘন্টার জন্য তাকে অক্সিজেন মাস্ক দিয়েছে। গত 2 দিন পানি ছাড়া কিছুই পড়েনি তার পেটে। অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়েছে ওরা, এই জন্য তাকে স্যালাইন দেওয়া হয়েছে। সমস্যা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, তবে বাড়তি সমস্যা হিসেবে যোগ দিয়েছে ওরার জ্বর। অনেকটা সময় বৃষ্টির মাঝে থাকার কারণে তার এসেছে আকাশ পাতাল জ্বর। কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আরশাদ বসে আছে ঠিক তার পাশেই, শক্ত করে ধরে রেখেছে অরার হাত, যেন হাতের বাঁধন একটু আলগা হলে মেয়েটা দূরে কোথাও হারিয়ে যাবে। অরার ঘুম ভাঙল রাত 10টার দিকে। শ্বাস প্রশ্বাসে আর কোনো অসুবিধা হচ্ছে না বলে ডাক্তার সাহেব অক্সিজেন মাস্ক খুলে নিলেন। অরার শরীরে জ্বর এখনো আছে, সেই সঙ্গে ভর করছে একরাশ ক্লান্তিবোধ। ডক্টর ইশতিয়াক আরশাদের উদ্দেশ্যে বললেন, স্যালাইন শেষ হলেই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন, তবে আমি সাজেস্ট করব আজকের রাতটা এখানেই থেকে যেতে। আমরা তাহলে ভালোভাবে অবজার্ভ করতে পারবো। আরশাদ কিছু বলতে যাবে তার আগে অরা ক্লান্ত স্বরে বলল, আমি বাসায় যাব। অরার বাড়ি ফিরে যাওয়ার তাড়াটা অস্বাভাবিক কিছু নয়। সে কবে থেকে বাড়ির বাইরে মেয়েটা। আরশাদ বলল, বাড়িতে নিয়ে যাই, আপনি কাইন্ডলি কাল সকালে একবার ওর চেক আপ করে আসবেন। শিওর। বাড়ি ফিরে অরাকে নিজের ঘরে এনে বিছানায় শুইয়ে দিল আরশাদ। অরা নিশ্চয়ই এই অবস্থায় পাশের ঘরে থাকতে পারবে না। তাছাড়া মেয়েটাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইছে না আরশাদ। অরা চোখের আড়ালে গিয়েই তো অস্থির করে দিয়েছিল আরশাদের সমস্ত চেতনাকে। তার অস্থিরতা আর সহ্য হবে না। ঘুমের ওষুধের প্রভাব এখনো রয়ে গেছে। বিছানায় মাথা রাখতেই অরা ঘুমের ঘোরে ডুবে গেল। এখনো ঘুমিয়ে পড়েনি, তবে যে কোনো সময় ঘুমিয়ে পড়বে। অরাকে রেখে আরশাদ ফ্রেশ হতে চলে গেল। এতক্ষণ সেই বৃষ্টিতে ভেজা জামাকাপড় তার গায়ে জড়ানো। ফ্রেশ হতে গিয়ে আরশাদের খেয়াল করলো তার হাতের ক্ষতটা। কালমন সজোরে হাতটা দেয়ালে আঘাত করার কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে। পানির সংস্পর্শে হাতটা তাই জ্বালা পোড়া করছে। অরাকে যতক্ষণ পাওয়া যাচ্ছিল না ততক্ষণ এত সব ব্যথা ট্যাথা অনুভূত হয়নি। মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, অরার চিন্তা। ফ্রেশ হয়ে ঘরে এসে আরশাদ দেখলো অরা গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে, তার গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টানা। আরশাদ নিঃশব্দে গিয়ে শুয়ে পড়ল তার পাশে। সুইচ বোর্ডে হাত বাড়িয়ে ঘরের সব বাতিগুলো নিভিয়ে দিল। হঠাৎ কেন জানি তার মনে হলো অরা জেগে আছে, ঘুমিয়ে পড়েনি। আরশাদ ক্ষীণস্বরে ডাকলো, ওরা অরা অস্পষ্ট গলায় বলল, হুম? আরশাদ কোমল স্বরে বলল। আমার কাছে আসো। অরা বিনা বাক্য ব্যয়ে নিঃসংকোচে আরশাদের কাছে গেল। তার বুকে মাথা রেখে আবারও শুয়ে পড়ল। আরশাদ অরার হাতটা টেনে এনে তার গায়ের উপর রাখল। নিজেও শক্ত করে আঁকড়ে ধরল অরাকে। ক্রমেই যেন আরশাদের স্পর্শের মাঝে হারিয়ে যাচ্ছে অরা। দীর্ঘ ক্লান্তির পর দিন শেষে বাড়ি ফিরে এলে মনে যেমন বিচিত্র এক প্রশান্তি বোধ হয়, ঠিক তেমনই এক অনুভূতি বয়ে যাচ্ছে সমস্ত শরীর জুড়ে। আরশাদ অরা চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আই এম সরি ওরা, আমার কারণে তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। আমার আগেই উচিত ছিল তোমার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া। অরা থেমে থেমে বলল, আপনি কেন সরি বলছেন? আম সরি। কেন? সেদিন আপনাকে না জানিয়ে বাড়ির বাইরে যাওয়া আমার উচিত হয়নি। আরশাদ ক্ষীণ হাসি এসে অরার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার কোনো দোষ নেই ওরা, তুমি কি সব জায়গায় যাওয়ার আগে আমাকে জানিয়ে যাও? অরা ক্লান্ত স্বরে বলল, আমার খুব ভয় করছিল জানেন, বারবার মনে হচ্ছিল আর কখনো আপনাকে দেখতে পারবো না আমি। ভরসা ছিল না আমার উপরে? ছিল, কিন্তু অরাকে মাঝপথে থামিয়ে দিয়ে আরশাদ বলল, থাক, আর কথা বলতে হবে না, চুপ করে ঘুমাও তো তুমি। কেটে গেল প্রশান্তিময় নীরবতার হাওয়া। যে নীরবতার মাঝে হাজারো বছর কাটিয়ে দেওয়া কষ্টকর হবে না তাদের পক্ষে। আচমকায় নীরবতা ভঙ্গ করে অরা কম্পিত স্বরে বলল, আরশাদ। মনে মনে চমকে উঠল আরশাদ। এই প্রথমবার তাকে নাম ধরে ডাকছে ওরা। প্রথমবারের মতো নাম ধরে ডাকায় চমকায়নি আরশাদ। তার চমকানোর কারণ তার ডাকার ধরনটা আর এবং স্বাদের মাঝখানে ন্যানোসেকেন্ডের বিরতি। হাজারো মানুষের মুখে মুখে আরশাদের নাম, তবে এতটা সুন্দর করে আজ পর্যন্ত কেউ তা উচ্চারণ করেছে বলে মনে তো হয় না। আরশাদ মুগ্ধতার হাসি হেসে বলল, হুম। ওরা উদ্বিগ্ন স্বরে বলল, ওরা যদি আবার নতুন কোনো প্ল্যান করে আমায়। অরার কথাটা শেষ হবার আগেই আরশাদ তার একটা আঙ্গুল অরার ঠোঁটের উপর রেখে বলল, হুস, ভালো করে তাকিয়ে দেখো কার বাহুডে আটকে পড়ে আছো তুমি। এই পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার। আরশাদের বুকে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়ল ওরা নিজেই জানে না। আরশাদ সাবধানে অরাকে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিল। হঠাৎ কি যেন মনে করে অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল আরশাদ। তার কপালে কপাল টিকিয়ে মনে মনে বলল, সরি ওরা, আমাকে এখন যেতে হবে, কিন্তু চিন্তা করো না, তোমার ঘুম ভাঙার আগেই আমি ফিরে আসবো তোমার কাছে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।